প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, পটে বসো। তো প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসটা নিতে পারি না, একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল। পরবর্তীতে বিদ্যুৎ না থাকায় আমি ক্লাসটা অংশগ্রহণ করতে পারিনি বিধায় আন্তরিকভাবে দুঃখিত। আজকে পঞ্চম অধ্যায় খাদ্যপুষ্টি এবং পরিপাক এর থেকে পৌষ্টিক গ্রন্থি নিয়ে আলোচনা করব। এখানে পৌষ্টিক গ্রন্থি হচ্ছে পৌষ্টিক গ্রন্থিটা আসলে পৌষ্টিক কেন? পৌষ্টিক হচ্ছে যে মানবদেহের যে সকল গ্রন্থিগুলো খাদ্য পরিপাকের ক্ষেত্রে অংশগ্রহণ করে থাকে সেগুলোকেই বলা হয় পৌষ্টিক গ্রন্থি। অর্থাৎ গ্রন্থি তো আর সরাসরি থেকে নিঃসৃত যে হরমোনগুলো সেগুলো খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। অর্থাৎ যে গ্রন্থি থেকে হরমোনগুলো খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে সেই গ্রন্থিগুলো হচ্ছে গ্রন্থি। শিক্ষার্থী, 5টা পৌষ্টিক গ্রন্থি আছে যেগুলো সরাসরি খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে থাকে, যেমন লালা গ্রন্থি, তারপর হচ্ছে যকৃত, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, এরপরে নিচেরটা হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। এখন প্রথমেই আসি লালা গ্রন্থি। প্রিয় শিক্ষার্থী, লালা গ্রন্থি মানুষের মুখের ভিতরে লালা গ্রন্থি থাকে। তো মানুষের মুখ গহ্বরের ভিতরে 3 ধরনের বা 3 জোড়া লালা গ্রন্থি থাকে। কয় জোড়া? 3 জোড়া। 3 জোড়া। এক জোড়া আসে কোথা থেকে? কানের সামনে একটু নিচের দিকে, যেমন এই পাশে হা করলে ভিতর দিকে, অর্থাৎ ভিতরের দেয়ালের সাইডে ওখানে একজোড়া লালা গ্রন্থি থাকে, যার নাম হচ্ছে প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি। তারপরে হচ্ছে চোয়ালের নিচে, আমাদের এই যে চোয়াল, এই চোয়ালের নিচে একজোড়া গ্রন্থি থাকে যার নাম হচ্ছে সাবমেক্সিলারি গ্রন্থি। সাবমেক্সিলারি গ্রন্থি। তারপরে হচ্ছে চিবুকের নিচে, অর্থাৎ চিবুকের নিচে হা করলে 2 সাইডে একটু উপরের দিকে এরকম অ্যাঙ্গেল টাইপের, একদম মুখের মুখের ভিতরে এই দিকটাই হবে, সেখানে একজোড়া গ্রন্থি থাকে। সেই গ্রন্থির নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল। গ্রন্থি। প্রিয় শিক্ষার্থী, লালা গ্রন্থি হচ্ছে মানুষের দেহে 3 জোড়া লালা গ্রন্থি থাকে। সেটা হচ্ছে একটা প্যারোটিড গ্রন্থি, যেটা কানের সামনে একটু নিচের দিকে অবস্থান করে। তারপরে হচ্ছে চোয়ালের নিচের যে একজোড়া গ্রন্থি সেটা হচ্ছে সাবমেক্সিলারি গ্রন্থি। তারপরে চিবুকের নিচে যে গ্রন্থি থাকে সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই সবগুলো গ্রন্থি কিন্তু মুখ গহ্বরের ভিতর দিকে উন্মুক্ত। মেহনাজ রুল 12 ক্লাস 10। হ্যাঁ, গতকালকের ক্লাসটা আমি নিতে পারি নাই, আসলে খুবই প্রবলেম হয়েছিল। সেটা লাইনে থাকা অবস্থাও আমার প্রবলেম হয়েছিল এবং পরবর্তীতে বিদ্যুৎটাই চলে গেছে, যার ফলে আমি আর ক্লাসটা রাখিনি।
সেজন্য পুনরায় আজকে আমি এই ক্লাসটা নিব। তো দেখো, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে অনেক সহজ, মনে রাখার মতো। আর নিজে নিজে পড়ে সেটা কিন্তু বেশি দিন মনে রাখা যায় না, কেমন? যদি কোনো নেটওয়ার্কে প্রবলেম হয় তাহলে অবশ্যই একটু কমেন্টসে জানাবে, কেমন? তো লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া লালা গ্রন্থি। এখন এগুলো হচ্ছে পৃথক পৃথকভাবে মুখগহ্বরের ভিতরে উন্মুক্ত থাকে। আর এই লালা গ্রন্থি থেকে নিঃসৃত হবে রস, যেটা লালা নামে পরিচিত। এখানে লালাও থাকে, এরপরে আবার পানিও থাকে। লালা আর পানি দুইটা মিলেই থাকে। আর লালার মধ্যে কিন্তু এক ধরনের এনজাইম থাকে, সেই এনজাইমের নাম টায়ালিন। আরেকটা এনজাইমও কিন্তু থাকে, সেটা হচ্ছে মল্টেজ, তবে টায়ালিনটাই প্রধান। টায়ালিনটাই হচ্ছে প্রধান, অর্থাৎ লালারসের এনজাইমের নাম কি, সেটা হচ্ছে টায়ালিন, কেমন? এরপরে হচ্ছে যকৃত। আমাদের দেহে যতগুলো গ্রন্থি আছে, সবগুলো গ্রন্থির মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃত, ঠিক আছে? এই যকৃতটা কোথায় থাকে? যকৃত হচ্ছে মধ্যচ্ছদার নিচে, উদর গহ্বরের উপরে। মধ্যচ্ছদা কি যেন বলেছিলাম, মনে আছে? মধ্যচ্ছদা হচ্ছে 2টা গহ্বর, অর্থাৎ বক্ষ গহ্বর আর উদর গহ্বর, এই 2টাকে পৃথককারী একটা পর্দা। এই পর্দার নিচে থাকবে, কিন্তু উদর গহ্বরের উপরে থাকবে। উদর গহ্বরের উপরে থাকবে, অর্থাৎ উদর গহ্বরের যে পাকস্থলী থাকে তার একটু উপরে এবং বুকের ডান দিকে, সামান্য ডান দিকে যকৃত থাকে। এটা শুধু বই পড়ার জন্য না, আমাদের দেহটা যে আমরা বহন করে আছি, সেই দেহের কোথায় কি আছে সেটাকে আমাদের জানতে হবে না? সেটা জানতে হলেও কিন্তু আমাদের এগুলো শিখতে হবে, জানতে হবে। তো বলছিলাম, যকৃত কোথায় থাকে? বক্ষ গহ্বরের নিচে, অর্থাৎ কি মধ্যচ্ছদার নিচে, উদর গহ্বরের যে পাকস্থলী তার উপরে সামান্য ডান পাশে থাকে। এখন এই যকৃত, এটা হচ্ছে লোবিউল দ্বারা তৈরি থাকে। লোবিউল যকৃতটা হচ্ছে লোবিউল দ্বারা তৈরি। এই লোবিউলের মধ্যে কিন্তু যকৃতটা হচ্ছে 2টা অংশে, 2টা খণ্ডে বিভক্ত। 2টা খণ্ড, একটা হচ্ছে ডান খণ্ড আর একটা হচ্ছে বাম খণ্ড। ডান খণ্ডটা একটু বড় থাকে, বাম খণ্ডটা একটু ছোট থাকে। তো 2টা খণ্ড, আসলে প্রকৃতপক্ষে যকৃত কিন্তু 4টা খণ্ডে বিভক্ত। তাহলে এই যে প্রত্যেকটা ছোট বড় ক্ষুদ্র ক্ষুদ্র যে খণ্ড, এই খণ্ডগুলো কিন্তু লোবিউল দ্বারা তৈরি থাকে। এই লোবিউলের মধ্যে কি থাকে? লোবিউলের মধ্যে অসংখ্য কোষ থাকে। এই কোষগুলাই কিন্তু পিত্তরস তৈরিতে সাহায্য করে থাকে, কেমন? বা পিত্তরস তৈরি করে। এই পিত্তরস কেমন থাকে, কেমন স্বাদযুক্ত? পিত্তরস হচ্ছে তিক্ত বা ক্ষারীয় স্বাদযুক্ত, ক্ষারীয় গুণ সম্পন্ন থাকবে, কিন্তু তিক্ত স্বাদযুক্ত। যকৃতে বিভিন্ন রকম জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, তাই একে রসায়ন গবেষণাগার বলা হয়ে থাকে। আমি একটু ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে খাদ্যনালী, এটা হচ্ছে পাকস্থলী, তারপরে এটা হচ্ছে এখানে আমার যকৃতটা হবে
এটা হচ্ছে অগ্নাশয়। পিত্তটা কিন্তু একদম পিত্ত কালার থাকে, যার ফলে কিন্তু এটা হচ্ছে যকৃত। এটা অন্ননালী। এটা হচ্ছে পাকস্থলী। এটা অগ্নাশয়। এটা হচ্ছে অগ্নাশয় নালী। নালী। এটা হচ্ছে যকৃত। আর এটা হচ্ছে পিত্তরস, পিত্তথলি যেটা বলা হয়। আর এটা হচ্ছে পিত্তনালী। আচ্ছা, যাই হোক, এখানে দেওয়া আছে অগ্নাশয়। এটা হচ্ছে ডিউডেনাম। তো প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, ডিউডেনাম। কেমন? ওটা বলছিলাম যে যকৃত। যকৃতটা হচ্ছে লালচে বর্ণের বা খয়েরি বর্ণের হয়ে থাকে, ডান বাম দুইটা খণ্ডে বিভক্ত। তারপরে হচ্ছে ডান খণ্ডটা বাম খণ্ড থেকে আকারে একটু বড় থাকে। তারপরে প্রকৃতপক্ষে যকৃতটা 4টা খণ্ডে বিভক্ত, আর প্রত্যেকটা খণ্ডই কী দ্বারা গঠিত? লোবিউল দিয়ে তৈরি। এই লোবিউলগুলো অসংখ্য কোষ, লোবিউলের মধ্যে অসংখ্য কোষ থাকে। এই কোষগুলো কিন্তু পিত্তরস তৈরি করে। আর পিত্তরস ক্ষারীয় গুণসম্পন্ন। যকৃতের মধ্যে বিভিন্ন জৈব কী বলা হয়, জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়ে থাকে বলে যকৃতকে রসায়ন গবেষণাগার বলা হয়ে থাকে। এখন এই যকৃতের কাজ কি? যকৃতের প্রধান কাজ হচ্ছে পিত্তরস তৈরি করা। এই পিত্তরসের মধ্যে কি কি থাকে? পানি, পিত্ত লবণ, কোলেস্টেরল ও খনিজ লবণ থাকে। এই রস পিত্তথলিতে জমা থাকে, প্রয়োজনে ডিউডেনামে এসে খাদ্য পরিপাকে অংশ নেয়। পিত্তরসে কোনো উৎসেচক বা এনজাইম থাকে না। যকৃত উদ্ধৃত গ্লুকোজ যখন নিজ দেহে গ্লাইকোজেন রূপে সঞ্চিত রাখে। আমাদের দেহে যখন আমরা অতিরিক্ত চর্বি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি, সেটা যদি আমরা শক্তি হিসেবে খরচ করতে না পারি, তখন সেই শর্করা বা স্নেহ উপাদানগুলো, সেটা শর্করাগুলো কী হয়? শর্করা থেকে তো তাপশক্তি উৎপন্ন হয়। যদি আমরা পরিশ্রম না করি, সেই শর্করাটা চর্বি হিসেবে জমা হয়। আর এক্ষেত্রে যকৃত কোন চর্বিটা, কোন শর্করাটা জমা রাখে সেটা হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে থাকে। গ্লাইকোজেন পরবর্তীতে যখন আমাদের দেহে অর্থাৎ রক্তের মধ্যে শর্করার মাত্রা যদি কমে যায় কোনো কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই গ্লাইকোজেন ভেঙে আবার গ্লাইকোজেনটা ভেঙে রক্তের মধ্যে পরিবাহিত হয়। অর্থাৎ চর্বি, অর্থাৎ কি বললাম, যে গ্লাইকোজেনটা ভেঙে শর্করায় পরিণত হয় আর সেটা দ্রুত রক্তের মধ্যে মিশে যায়। আর এভাবেই আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে চর্বি জাতীয় খাদ্যটাকে যখন ভেঙে ক্ষুদ্র দানায় পরিণত হয়, এক্ষেত্রে কিন্তু এক ধরনের এনজাইম সহায়তা করে থাকে, যার নাম হচ্ছে, আচ্ছা গ্লাইকোজেন লেখাটা দেখা যায়নি না, যার নাম হচ্ছে লাইপেজ। নাম হচ্ছে লাইপেজ।
পিত্তরস যকৃতের কাজ বলছিলাম যে গ্লাইকোজেন রূপে অতিরিক্ত শর্করাটা জমা রাখে। পিত্তরস খাদ্যের অম্লভাবকে প্রশমিত করে এবং ক্ষারীয় পরিবেশ তৈরি করে, অর্থাৎ সে মুহূর্তে খাদ্য পরিপাকের অনুকূল পরিবেশ তৈরি হয়, কেননা আম্লিক পরিবেশে খাদ্য পরিপাক হয় না। পিত্তরস চর্বি জাতীয় খাদ্যকে ক্ষুদ্র দানায় পরিণত করে থাকে। তারপরে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড যখন যকৃতে আসে, সেটা বিভিন্ন রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া রূপে নাইট্রোজেন গঠিত বর্জ্য তৈরি করে এবং স্নেহ জাতীয় পদার্থ শোষণ করতেও কিন্তু অনেক সহায়তা করে থাকে। তারপরে ওই যে রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে, সেটাও বললাম যে যকৃতে আর কি কাজ করে, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় কোনটা? অগ্নাশয় হচ্ছে পাকস্থলীর পিছনে আড়াআড়িভাবে একটা মিশ্র গ্রন্থি। এই যে এটা কেমন একটা পাতার মতো দেখা যায়, এটা পাকস্থলীর পিছনে বলা হয়েছে বা পাকস্থলীর নিচে। এই অগ্নাশয় কী করে? পরিপাকে অংশগ্রহণ করে এনজাইম ও রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণকারী হরমোন নিঃসৃত করে থাকে, অর্থাৎ অগ্নাশয় বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, অগ্নাশয় বহিঃক্ষরা অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে থাকে। অগ্নাশয় রস অগ্নাশয় নালীর মাধ্যমে যকৃত অগ্নাশয় নালী দিয়ে ডিউডেনামে প্রবেশ করে। এখানে একটু দেখো, অগ্নাশয় রস যকৃত অগ্নাশয় নালীর মাধ্যমে প্রবেশ করে থাকে। ছবিটা আঁকার সময় অবশ্যই খেয়াল রাখবা, এখানে কিন্তু একটা জয়েনিং নালী থাকবে, অর্থাৎ পিত্তনালী আর অগ্নাশয় নালী, এই দুইটা নালী কিন্তু একটা নালীর গাত সামান্য একটু হয়ে তারপরে যে একটা অগ্নাশয়, তারপরে আরেকটা পিত্তনালী চলে গেছে লিভারের অংশে, অর্থাৎ যকৃতে। তো অগ্নাশয় থেকে তো অগ্নাশয় রস নিঃসৃত হয়। এখন অগ্নাশয় রসের মধ্যে কিন্তু আবার উৎসেচক থাকে বা এনজাইম থাকে। কি কি এনজাইম থাকে? ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ। এই লাইপেজ এনজাইম যেন কোথায় থাকে? যকৃতে থাকে। এই লাইপেজ এনজাইম আবার অগ্নাশয়ের মধ্যেও থাকে। ট্রিপসিন, অ্যামাইলেজ, ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, এই তিনটা এনজাইম থাকে কিসের মধ্যে? অগ্নাশয়ের মধ্যে বা অগ্নাশয় রসের মধ্যে। এইসব এনজাইমের কাজ কি? এরা শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। তাছাড়াও আছে অম্লক্ষারের সাম্যতা, পানির সাম্যতা, তারপরে দেহতাপ, এগুলোও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। এখন এই যে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে যে অগ্নাশয়ের একটা অংশ অতি প্রয়োজনীয় হরমোন যে নিঃসরণ করে, সেই হরমোনগুলোর নাম হচ্ছে গ্লুকানন ও ইনসুলিন। এটা কোথা থেকে আসে? অগ্নাশয় রস থেকে আসে। গ্লুকানন ও ইনসুলিন হরমোন, গ্লুকানন ও ইনসুলিন। অগ্নাশয় রসের দেখা যাচ্ছে না, গ্লুকানন ও ইনসুলিন অর্থাৎ অগ্নাশয় রসের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণ করে থাকে। এটা হচ্ছে গ্লুকানন আর একটা হচ্ছে ইনসুলিন। সাফরিন সুমাইয়া, প্রথম থেকে তো দেখো নাই না? আচ্ছা, যাই হোক,
একটু দেখো। তারপরে হচ্ছে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে, শারীরবৃত্তীয় কাজেও কিন্তু এই হরমোনগুলোর দুইটার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে ইনসুলিন তো গ্লুকোজ নিয়ন্ত্রণ করে থাকে, আর গ্লুকানন হচ্ছে অন্যান্য শারীরবৃত্তীয় কাজে নিয়ন্ত্রণ করে থাকে। এটা হচ্ছে অগ্ন্যাশয় রসের একটা বিশেষ হরমোন, গুরুত্বপূর্ণ হরমোন দুইটা, সেগুলো হচ্ছে আর শারীরবৃত্তীয় অন্যান্য শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করা। এখানে ইনসুলিন মূলত এগুলো যদি সঠিকভাবে নিয়ন্ত্রিত না হয় তখনই কিন্তু ডায়াবেটিস সমস্যা দেখা দিয়ে থাকে। কেমন? তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর প্রাচীরে থাকে। গ্যাস্ট্রিক গ্রন্থিটা মূলত পাকস্থলীর ভিতরের গাত্রের মধ্যে থাকবে। এখান থেকে এনজাইম নিঃসৃত হয়, তবে প্রধান যে এনজাইম সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এটা ছাড়াও কিন্তু 3 ধরনের এনজাইম ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ খাদ্য পরিপাকের ক্ষেত্রে, পাকস্থলীর ভিতরে খাদ্য পরিপাকের ক্ষেত্রে 3 ধরনের এনজাইম নিয়ন্ত্রণ করে থাকে। যেটা হচ্ছে অগ্ন্যাশয়ের মধ্যে যে 3টা এনজাইম থাকে সেটাও কিন্তু পাকস্থলীর মধ্যেও থাকে। এখানে ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, এই 3টা এনজাইম পাকস্থলীর ভিতরেও কার্যক্রম কাজ করে থাকে। এগুলোকে গ্যাস্ট্রিক রস বা পাচক রস বলাও হয়ে থাকে। গ্যাস্ট্রিক রস বা পাচক রস। তারপরে হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থি কি? ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে ভিলায়ে আন্ত্রিক গ্রন্থি থাকে। এই গ্রন্থি থেকে নিঃসৃত রসের নাম হচ্ছে আন্ত্রিক রস। আন্ত্রিক রস। তো এই ছিল আজকের কি 5টা পৌষ্টিক গ্রন্থি নিয়ে আলোচনা। তো প্রথম থেকে আবার একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। এখানে হচ্ছে লালা গ্রন্থি বলেছিলাম, 3 জোড়া লালা গ্রন্থি থাকে, প্যারোটিড, সাবমেক্সিলারি, সাবলিঙ্গুয়াল। এই 3 জোড়া লালা গ্রন্থি মুখ গহ্বরের ভিতরে আলাদা আলাদাভাবে উন্মুক্ত থাকে। তারপরে হচ্ছে লালা, এগুলো কি করে, এগুলোর মধ্যে কি থাকে? লালা রস থাকে আর পানি থাকে, লালা থাকে আর পানি থাকে। তো লালার মধ্যে একটা এনজাইম থাকে, সেটা হচ্ছে টায়ালিন। কেমন? এরপর হচ্ছে যকৃত। মানবদেহের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃত। এই যকৃতটা 2টা অঙ্গ কোথায় থাকে? বুকের একটু ডান পাশে, পাকস্থলীর উপরে, মধ্যচ্ছদার একটু নিচে ডান পাশে থাকে। এটা দেখতে লালচে বর্ণের। তারপরে হচ্ছে এটা 2টা খণ্ডে বিভক্ত। ডান খণ্ডটা একটু বড়, বাম খণ্ডটা একটু ছোট থাকে। তারপরে হচ্ছে প্রকৃতপক্ষে 4টা খণ্ডে বিভক্ত। লোবিউলে অসংখ্য কোষ থাকে। কোষগুলো মূলত পিত্তরস তৈরি করে থাকে। পিত্তরসের মধ্যে কি থাকে? পিত্তরসের মধ্যে পিত্তরসগুলো হচ্ছে ক্ষারীয় গুণ সম্পন্ন থাকে। আর এই যকৃতের মধ্যে জৈব রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় বলে যকৃতকে রসায়ন গবেষণাগার বলা হয়ে থাকে। যকৃতের কাজ কি? যকৃত প্রধান কাজ হচ্ছে পিত্তরস তৈরি করা। পিত্তরস কি করবে? পিত্ত লবণ, কোলেস্টেরল, খনিজ লবণ, এগুলো পিত্তরসের মধ্যে থাকে। আর এগুলো ডিউডেনামে এসে পরোক্ষভাবে খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। আর অতিরিক্ত শর্করা কি করবে? গ্লাইকোজেন রূপে যকৃতে জমা থাকে। যখন রক্তের শর্করার পরিমাণটা কমে যায়, সেক্ষেত্রে ওই গ্লাইকোজেন দানা ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হয়ে সেটা পুনরায় শর্করায় পরিণত হয়ে রক্তের নিয়ন্ত্রণ ভারসাম্যটা ঠিক রাখে। তারপরে হচ্ছে অগ্ন্যাশয়।
পিত্তনালী থেকে পিত্তরস, এই রসগুলো এসে মূলত পরিপাকে সহায়তা করে থাকে। আর এগুলো পরিপাক তো আছে, এছাড়াও অম্লক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ করবে, তারপর পানির সাম্যতা নিয়ন্ত্রণ করবে, দেহের তাপ নিয়ন্ত্রণ করবে, এগুলো করে থাকে। এছাড়াও কিন্তু বিশেষ ধরনের হরমোন নিঃসৃত হয় অগ্নাশয় থেকে, সেটা হচ্ছে গ্লুকানন, ইনসুলিন, যেগুলো গ্লুকোজ নিয়ন্ত্রণ করে আর অন্যান্য শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে থাকে। আর গ্যাস্ট্রিক গ্রন্থি হচ্ছে পাকস্থলীর অন্ত্রপ্রাচীর বা ভিতরের প্রাচীরে থাকে, সেগুলোকে গ্যাস্ট্রিক রস বলা হয়। প্রধান যে রস থাকে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা ছাড়াও কিন্তু আরও 3টা এনজাইম থাকে, যেমন ট্রিপসিন, অ্যামাইলেজ, ল্যাকটেজ, এগুলো কিন্তু আবার অগ্নাশয়ের মধ্যেও থাকে। ঠিক আছে। এরপরে হচ্ছে আন্ত্রিক গ্রন্থি হচ্ছে ক্ষুদ্রান্ত্রের ভিতরে ভিলাইয়ের মধ্যে থাকে। আর এগুলো থেকেও, এই গ্রন্থি থেকেও রস নিঃসৃত হয়ে থাকে, যেগুলোকে আন্ত্রিক রস বলা হয়ে থাকে। তো এই ছিল প্রিয় শিক্ষার্থী পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে ধারণা। তো আমার মনে হয় তোমরা সবাই উপকৃত হবে এই ক্লাসটা দেখে, এবং এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের মনে হয় না বই থেকে তোমাদের পড়ার প্রয়োজন আছে। তো শিক্ষার্থী সবাই বাসায় ভালোভাবে পড়াশোনা করবে, মনোযোগী হয়ে পড়াশোনা করবে। তোমাদের পরীক্ষাগুলো অবশ্যই ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। আর বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে অযথা ঘোরাঘুরি করবে না। এই ছিল আমার আজকের ক্লাস। তো সবাই ভালো থেকো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।